ওই বিয়ের পর বরেরা যেমন থাকে রুমালের মতো। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি উমা ধারাবাহিকের সেটে, আর আমার সাথে আছে একবারে নবদম্পতি, তাই তো? অরবিন্দ এবং সোমা। তাই সরাসরি চলে যাব তাদের কাছে। কেমন আছো বলো? ওই বিয়ের পর বরেরা যেমন থাকে রুমালের মতো, ভাঁজ করে পকেটের মধ্যে একটু দেখা যাচ্ছে, বেশিরভাগটাই ভেতরে। এরপরে ওটাও মনে হয় দেখা যাবে না। ওটাও আর দেখা যাবে না। হ্যাঁ, তখন প্যান্টের পকেটে থাকবে দুলিয়ে। কি বলবে তুমি, বলো। কিছুই বলার নেই সেভাবে, মানে সব ছেলেরাই সেম একটা রিপ্লাই দেয়। বেশ ভালোই আছি, মন্দ নয় বিষয়টা। আচ্ছা, সব ছেলেরা কেন এই উত্তরটা দেয় আমাকে জিজ্ঞেস, যেহেতু দুজনেই বিবাহিত অরিজিনাল লাইফে, কেন বউয়ের মানে বউকে তো ভয় পাও কেন? বাস্তবেও কি তাই? হন্স কিন্তু বলে দিলে রুমাল হয়ে গেছে। না, ভয় পাই না। আমি বরাবরই চাই যে বউ যেন আমার চেয়ে লম্বা হয়, তাহলে একটু মাথা তুলে বাঁচা যায়। তো এখন যেটা অ্যাকচুয়ালি তা না, উল্টো, বউ যাতে মাথা নিচু করে কথা বলে, তাই তো? বউ মাথা নিচু করলে হ্যাঁ, মানে হ্যাঁ, কিন্তু আমি চাই মাথা তুলতে। কিন্তু এইখানে আমাদেরকে যেভাবে কাস্ট করা হয়েছে, তাতে মনে হচ্ছে আমরা ওই সমানে সমানে তাকিয়ে কথা বলতে পারবো। হ্যাঁ, মানে অনেক দিন বাদে আমরা যখন প্রথম সিন করতে গেলাম, আমরা দুজনে বলাবলি করছিলাম যে স্পেশালি আমি, যে আমার ফার্স্ট টাইম আমার অপোজিটে কাউকে এরকম কাস্ট করা হয়েছে যে কিনা মানে আমি অ্যাটলিস্ট তার জন্য আমাকে হিল পড়তে হবে না এবং তাকে আমার জন্য স্ট্রেচ করতে হবে না। তো এটা একটা ভালো জিনিস। মানে আমি একটু চপ্পল পরতে ভালোবাসি, ফ্ল্যাট পরতে ভালোবাসি। স্ট্রেচ করতে হবে না, মানে আপনি পা ফাঁক করে আপনার আপনি ও আচ্ছা, ও মানে আমাকে হ্যাঁ, যখন আমার ইয়ে নেবে তখন আপনাকে তো ওইভাবে দাঁড়াতে হতো, হবে না। তো ঠিকঠাক একদম হাইট টাইট ঠিকঠাক আছে। বাকিটা এখনো আপনিই চলছে। তুমিটা কবে হবে? আপনার মধ্যে একটা বিষয় রয়েছে, তো তুমিটা সিরিয়াল একটু পরেই হয়, লাস্ট এপিসোডে না তার আগে আপনি হয়। এখনো আপনি চলবে। কতদিনের মানে সবে তো শুরু হয়েছে, তাই তো? এমনি অন স্ক্রিন কতদিন? একদম ইনফ্যাক্ট ওনার সঙ্গে আমার এটা প্রথম কাজ। সেটাই জিজ্ঞেস করছি। এবং খুব সত্যি কথা বলতে আমি খুব একটা খোঁজ খবর রেখে উঠতে পারি না, মানে কোথায় কি কাজ হচ্ছে, কেমন কাজ হচ্ছে, কে কাজ করছেন। কিন্তু ওনার সঙ্গে প্রথম কাজ করে আমার যেটা মনে হলো না, খুব কমফোর্টেবল, মানে উনি পার্টটা নিয়ে ভাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট মানে এই সময় দাঁড়িয়ে। কারণ এই যে ধরুন স্ক্রিপ্ট আসবে, স্ক্রিপ্ট আসার পর ডিরেক্টর একটা ব্রিফিং দেবেন, কিংবা আমরা প্রিপেয়ার করব, সবটাই হয়, কিন্তু সময়সীমাটা তো খুব কম থাকে। তো সেখানে যদি একটা নারী পুরুষ যেই হন না কেন এরকম হন যে হয়তো সিন পাইনি, কিংবা সিন পাওয়ার পরেই তার কি হচ্ছে যে চলুন সিনটা পড়ে নিই, আচ্ছা আপনার কি মেকআপ হচ্ছে, তাহলে আমি একবার স্ক্রিপ্টটা পড়ছি, আপনি শুনুন, এইগুলো ওনার মধ্যে আছে, যেটা খুব ভালো লাগে, পাঠ করতে সুবিধে হয়। মানে বলছো কো-অ্যাক্টর হিসেবে খুব ভালো? হ্যাঁ, এবং অভিনেত্রী হিসেবে খুব ভালো, যেটা খুব ইম্পর্টেন্ট। প্রশংসা পেয়ে গেছে বা প্রশংসা এটা আমি জানি না কি বলবো, বাট আমি ওনার সম্পর্কে মানে উনি যেমন কাজ দেখেন, আমি কিন্তু ওনার কাজ দেখেছি, আমি অনেক বছর ধরে ওনার কাজ দেখি এবং ওনাকে মানে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ভিউয়ার আমি ওনার কাজের ফ্যান। ভীষণ খুঁটিয়ে কাজ করেন এবং উনি যখন এক্সপ্রেশন দেন তখন আমি দেখি যে কোন জায়গায় কোন রিয়াকশনটা উনি দিচ্ছেন, কারণ উনি ছোটো কাজগুলো খুব ডিটেলের সাথে করেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো পার্টটা এটার মতো, মানে পার্টটা মুখস্থ হয়তো সকলেরই হয়ে যায়, কিন্তু ওই ডিটেলিংয়ে যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এবার সেটা আমি ওনার থেকে দেখছি, শিখছি। এবার আমি হয়ে গেছি পুরো উল্টো, মানে উনি একদম ঠান্ডা স্বভাবের একটা মানুষ, আর আমি ততটাই ছটপটে, মানে আমি এসে বিরক্ত করাও অলরেডি শুরু করে দিয়েছি। মানে অন স্ক্রিন ঠান্ডা, অফ স্ক্রিনও তাই? হ্যাঁ। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে একদম ভীষণ ঠান্ডা শান্ত প্রকৃতির একটা মানুষ, আর আমি ততটাই উচ্চৃঙ্গি টাইপের একটা মানুষ। ওয়াইল্ড ক্যাট জমবে ভালো। আমি জানি না মানে আমাদের কেমিস্ট্রি দর্শকের কত ভালো লাগবে, কিন্তু আর যাই হোক কি না হোক, কিন্তু আমি কিছুদিন বাদে ওনাকে আমি অস্থির বানিয়ে ফেলবো, কেউ কিছু করার নেই। দেখুন, ভালো খারাপটা তো সত্যি কথা বলতে আমাদের হাতে থাকে না, সেটা যিনি গল্প ভাবছেন, লিখছেন, বুনোরটা যেভাবে হচ্ছে। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত, দর্শক যারা যদি দেখেন, ভালো খারাপটা তো ডিপেন্ড করছে তিনি সেই সময় কোন মুহূর্তে আছেন, কিন্তু স্বামী স্ত্রী বলেই মনে হবে, মানে মনে হবে না যে এ তো ছেলেটা উত্তরে থাকে, মেয়েটা দক্ষিণে থাকে, কোথা
থেকে কি হলো, তোর এদের কিছু মানাচ্ছে না, হচ্ছে না, সংলাপ হচ্ছে না, ফিজিক্যাল সেটা মনে হবে না, সেটা আমি নিশ্চিত একদম, মানে ওনার সঙ্গে পাঠ করার পর। বাহ, অসাধারণ। অন স্ক্রিন তুমি নীলের সাথে বোধহয় প্রথম কাজ। না না না, আমি এর আগে? স্ত্রী জীবা। হ্যাঁ, স্ত্রী করেছো না অনেকদিন পর। তো অনেকদিন পর যখন আবার ফিরে পেলে চেনা কয়েকটাকে, কেমন লাগছে বলো? আমি বরাবরই নীলবাবুকে বলতাম, ওনার রক্তে নীল বাবু বলো। ও ওনার রক্তে প্রচুর অক্সিজেন, ওনার প্রচুর এনার্জি, একদম একদম। এবং উনি চাইলে 100 জন মানুষকে একা লিড করতে পারেন শুধুমাত্র ওনার এনার্জি দিয়ে। এবং যেটা সবচেয়ে ভালো, ধরুন উনি কাজ করছেন এবং এই মুহূর্তে ছোট পর্দায় যে সকল হিরোরা রয়েছে, 1 থেকে 5-এর মধ্যে যদি আমি গুনতে যাই, কি 1 থেকে 3-এর মধ্যে ওনার নাম তো থাকবেই। ওনার প্রেজেন্টেশনে সেটা বোঝা যায় না। এবং ভীষণ ভালো মানুষ, সেটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভালো মানুষ। তার ফলে পাঠ করতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মানে এমনি গল্প করতেই বেশি ভালো লাগে। পাঠটা একটু কম থাকলে মনে হয়, উনি থাকলে মনে হয় পাঠটা একটু কম থাকুক, আড্ডাটা একটু বেশি হোক। হ্যাঁ, ভীষণ ভালো, ভীষণ মজাদার মানুষ। আর শ্রীতমা, মানে আলিয়ার সাথে তো কাজ হয়েছে। হ্যাঁ, আলিয়া প্রথম কাজ, খুবই ছোট আর কি, ওর সম্পর্কে কি বলবো। তবে ওর তো পাঠটা খুব শক্ত পাঠ, খুবই শক্ত, নেগেটিভ পাঠটা করাটা খুব শক্ত, সেটাও আপ্রাণ করছে এবং যথেষ্ট ভালো করছে। এবং আমার ওর সঙ্গে কথা হচ্ছিল যে ও মানে অনেকদিন বাইরে ছিল, ফলে উচ্চারণের একটু ওর মনে হয়। আমার তো আমি ইনফ্যাক্ট বললাম যে বাইরে ইংরেজি আর হিন্দিতে বেশি কথা বলা সত্ত্বেও ওনার বাংলা উচ্চারণ বেশ ভালো, এবং দর্শক ওনার কাজ খুব প্রশংসা করছে, নিচ্ছে, ভালোভাবে নিচ্ছে, খুব ভালো। ওনার কাস্টিং খুব ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, আচ্ছা, তুমি তো অনেক ধরনের চরিত্র করেছো, রানীর আসনীতেও করেছো, এর আগেও অনেক কিছু করেছো। তা এই চরিত্র তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং বা কি মনে হয়েছে এই চরিত্রটা? এই ধরনের চরিত্র কি করেছো এর আগে? এই ধরনের মানে এই ক্যারেক্টারের যে ব্রিফ যেটা আমাকে দেওয়া হয়েছে সেই রকম চরিত্র আমি করি। এবারে ধরুন 19-20 তো কিছু কিছু মিলে যায়। এইটা না একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই উমার শ্বশুরবাড়ি যেটা হতে চলেছে, যদি আমি ভুল না করি, মানে নীলবাবুদের যে বাড়িটা, এখানে তো অনেকগুলো চরিত্র, ওনার পিসমণি যেটা নিবেদি করছে, মা, বাবা, আমার যে চরিত্রটা, এবং আমার মনে হয় ওনার চরিত্রটাও বিয়ের পর সেরকমই হবে। প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু কেমিস্ট্রি আলাদা। মানে একজনের সঙ্গে হয়তো খুব গলায় হাত দিয়ে গল্প করে, একজনের মানে আনন্দে একজনের পা জড়িয়ে ধরে, আবার একজন যদি সামনে আসে তখন যেখানেই থাকুক না কেন মাথা নিচু করে হাত জড়ো করে একদম সে বিশ্রাম হয়ে দাঁড়িয়ে থাকে। এই রকম আমি কিন্তু করি। মানে একই বাড়িতে ধরুন আমি আপনার সঙ্গে গল্প করছি, যখন একদম আনন্দে হাসতে হাসতে যখন আরেকজন চলে এলো, সে হয়তো আমাকে পছন্দ করে না, তখন একদম সাইলেন্ট, মানে আর কোনো কথা না, মানে কোনো কথাই নেই, চোখে যাবে না, চোখ নিচে, এইরকম আমি করি। এটা আমার কাছে নেই। মানে একটা সিন আমরা করেছি, আনন্দের সিন শুধুই আনন্দ, কান্নার সিন শুধুই কান্না। এই যে চেঞ্জ, হাসতে হাসতে হঠাৎ করে একদম চুপ, এটা আমি করি এখন, এবং ওনারও মনে হয় তাই হবে। হ্যাঁ, একদমই। কারণ এই যে উনি বললেন যে প্রত্যেকটা জায়গায় এক একটা সিচুয়েশনে এক এক রকম একটা রিয়াকশন হয়, এক একটা মানুষের সাথে এক এক রকম। আমাকে এখানে দেখানো হয় যে প্রথম থেকেই যে মেয়েটি ভীষণ হাসি খুশি, কিন্তু তার মনের ভেতরে একটা কষ্ট হচ্ছে, তার বয়স হয়েছে, তার বিয়ে হচ্ছে না, যেটা গ্রামে গঞ্জের দিকে হয়, যে বিয়ে না হলে পাড়া প্রতিবেশীদের একটা অত্যাচার শুরু হয়। তো এখানে আবার অন্যরকম। কিন্তু যখন ও বোনের সঙ্গে থাকে একেবারে প্রাণবন্ত, আবার যখন মার সঙ্গে থাকে সে বাড়ির বড় মেয়ে হিসেবে দায়িত্ব পালন করে, আবার যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয় তখন সে রীতিমতো দিদি হয়ে ওঠে, বা আবার যখন মাঝে মাঝে ভেঙে পড়ে, মাঝে মাঝে ছোটো বাচ্চা হয়ে যায়। তো এক একটা জায়গায় এক একটা মানে শেড আছে, ভীষণ ভালো একটা জায়গা যেখানে প্রত্যেকটা মুহূর্তে এক একটা করে সিন আসে, যখন আমাদের ভাবতে হয় যে না এই জায়গাটা কী করবো, মাঝে মাঝে গুলিয়েও যায়, যা এই জায়গাটা মানে ভুল করে ফেললাম, এই জায়গাটা হলো না, এই জায়গাটা ঠিক করলাম না, হয়তো সিনটা হয়ে গেছে, তারপরে কোথাও একটা খুঁতখুঁতে ব্যাপার থেকে যায় যে না এটা হলো না, বাজে করলাম, বেকার হয়ে গেল বিষয়টা। তো এটা একটা ভালো জিনিস, মানে সারাক্ষণ একটা ভাবনার মধ্যে থাকা। কারণ আমার ওইটা খুব জরুরি, মানে আমার বলে নয়, একজন অ্যাক্টরের, আই থিঙ্ক যে কোনো অ্যাক্টরের এটা খুব জরুরি। একদম যে কোনো অ্যাক্টরের, সে যা। তুমি বলে যেমন রান্না করতে পারো? আমি টুকটুক পারি। পারো?
অল্প স্বল্প উনি খুব ভালো পারেন, উনি আমাকে খাওয়াবেন বলেছেন লাস্ট এখন এপিসোডে। হয়নি লাস্ট এপিসোডে। কদিন হবে কি যাচ্ছে বলো, কালকে যদি ওরা যদি থাকতো তাহলে ওরা জানতো যে কিভাবে কি হয়েছে। নাকে সিঁদুরটা ভাববে, যতদিন নাকে সিঁদুর আছে ততদিন ততদিন ভাববে না, ততদিন হেসেলে কেন যাবো, তাই তো? নতুন বউ এখন আমি, আমার মেহেন্দিটা পর্যন্ত আমার বিয়ে হয়নি। একদম। আর তুমিও তো তোর ভালো রান্না করো, খাওয়াতে তোমার খাইয়েছে না? না তাহলে আমি খাবো। আমি খাবো না। আমি খাবো না। বিশ্বাস নেই। উনি একটা বেদানা খাবেন, একটা আপেল খাবেন, একটা কলা দিয়ে দেবেন। সব healthy। আপনি না শুধু 2 ঘন্টা অন্তর অন্তর একটা করে দেবেন। আমি ভীষণ খেতে ভালোবাসি, প্লিজ উনি খান না। সত্যি করে? হ্যাঁ সারাক্ষণ এই হেলদি খাবার 2 ঘন্টা অন্তর? ফলটা খেতে ভালো লাগে আর কি। মোটেও না। দেখুন, মানুষের তো মাটিতে পা রাখা দরকার, আমিও যে জঙ্গলে ছিলাম সেটা তো প্রমাণ করা দরকার। এটা একটা রিজন হতে পারে, কিন্তু আদারওয়াইজ এত ফল খেতে কারোর ভালো লাগতে পারে না। এত ফল কি করে মানুষ খায়? ওরে বাবা, আমি তো পারবো না। পারবে না না না। কিন্তু ফল না খেয়ে এত সুন্দর স্কিনটাকে মেনটেন করেছে। সেটা আমাদের মেকআপ আর্টিস্ট যারা রয়েছেন তাদের কৃতিত্ব প্রবল। ইস, মেকআপটা তুলে দিলে আর দেখা যাবে না, এবার চেনাও যাবে না। যাই হোক, না আমাদের স্কিন এতটাও খারাপ। না, আমাদের স্কিন ভালো। একদম না। একদিন একটা ভিডিও করলে হয় আমরা মেকআপ তুলছি। হ্যাঁ মেকআপটা, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই একদম। আমি ভয় পাই না, ভয় ভয় দেখি লাভ নেই। ভয় দেখে লাভ নেই। হ্যাঁ। আচ্ছা, ভীষণ ভালো লাগছে আড্ডাটা। ছোট্ট করে কিছু প্রশ্ন করছি। ফেভারিট 3টে রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি বলবেন। এই রে, আমি খেতে খুব ভালোবাসি কিন্তু বাড়ির খাবার। তাও আমার ভালো লাগে কষে কষা, 16 আনা বাঙালিয়ানা আর কস্তুরি। কস্তুরি। তোমার? খুব তাড়াতাড়ি। এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার। আমি বাড়িতেই খাই, মানে আমি রেস্টুরেন্টে নর্মালি যাই না, মানে আমি বলতে পারবো না। ও মানে বাড়ির আপনি অয়েলিও খান না, এয়ার ফ্রায়ারে খান। আমি বাড়িতেই ইয়ে করি। এতটা মেনটেন? না না, মেনটেন আমার বাড়িতে ভালো লাগে খেতে। ছোট্ট মেনটেন করি। এই সুযোগে যদি আমি একটু মেনটেন করতে পারি, এই ভেরি গুড। আমি দিতে পারবো না, সত্যি পারবো না। আচ্ছা, কলকাতায় ঘুরতে যাওয়ার ফেভারিট 2টো প্লেস? গঙ্গার ঘাট আর একটু ফাঁকা কোনো জায়গায়, মানে আমার খুব ভালো লাগে রাজারহাটের ওই দিকটা কোথাও একটা। হ্যাঁ, এবার ফাঁকা জায়গাতে কোথাও একটা বসে থাকতে ভালো লাগে। তোমার? মিউজিয়াম খুব ভালো লাগে, আর আমার ইকো পার্ক খুব ভালো লাগে, কারণ বেশ লেকটা আছে, হাঁটার জায়গা আছে, গাছ আছে। না মিউজিয়ামে আমি যাই না। না আমাকে তো রেখে দেওয়া যাবে মিউজিয়ামে, তো চিড়িয়াখানা, দুটো জায়গায় আমার যাওয়া বারণ আছে। ওই যে দুটো জায়গায় আমি যাই না। না, মিউজিয়ামটা আমি যাই, চেষ্টা করি 3-4 মাস অন্তর অন্তর একবার যেতে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, ধরো শুটিংয়ে আসছো, কোনো সময় শুটিংয়ে লেট হলো, মানে হতেই পারে, সব থেকে বাজে এক্সকিউজ কি দেওয়া হয়েছে? খুব কমন এক্সকিউজ থাকে যে জ্যাম আছে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রে খুব রেয়ার এটা হয়েছে লাইফে, 2-1 হয়েছে। তার মধ্যে একবার খুব বাজেভাবে হয়েছে। আমার 8টায় সকালবেলা কল ছিল, আর আমি 8টার সময় ভোঁস করে ঘুমোচ্ছি। তখন এই 14 ঘন্টা ছিল না, তখন 8টার সময় কলটা 8টার সময় ঘুমাচ্ছো? আচ্ছা। এবং সেটা শুটিং অনেক দূরে ছিল। তো 8টার সময় আমাকে প্রোগ্রামার রীতিমতো ফোন করছে, বাবু কোথায়? তো আমার একটা প্লাস পয়েন্ট আছে যে কোনোদিন যদি একটু দেরি হয়ে যায় তাহলে ওরা একটু মার্সি করে দেয়, জানে যে এ কিছু একটা গড়বড় করে ফেলেছে। আর আমাকে ফোন করলো, কোথায় বাবু? আমি বললাম আমি কোথায়। প্রথম প্রশ্ন হচ্ছে আমি কোথায়। তারপর আমি দেখলাম আমি বিছানায়। আমি বিছানায় কি করছি? আর বিছানায় যদি থাকে তাহলে কি আমার শুটিং আছে আজকে? শুটিং তাহলে করাই শুটিং। এতগুলো প্রশ্ন যদি ঘুম থেকে উঠে কেউ নিজেকে করে, তার কি অবস্থা হতে পারে? সেদিন আমি ব্রাশ করতে করতে শুটিংয়ে গেছি। কি অবস্থা? ওখানে গিয়ে স্নান করেছি, সবটা ওখানে গিয়ে হয়েছে। ব্রাশটা করতে করতে শুটিংয়ে গেছি, মানে ব্রাশটা ওখানে গিয়ে ধুয়েছি আর কি, এরকম একটা অবস্থা হয়েছে। ওটা একটা। আর আরেকবার হয়েছিল, আমি অ্যালার্ম ফ্যালার্ম কিছু লাগিয়েছি, হয়তো ভুলেও গেছি, অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, শুয়ে গেছি এবং ফোনটা বন্ধ হয়ে গেছে। আমি 12টা অবধি ঘুমিয়েছি। সেদিন আমার 7টায় কল ছিল। হ্যাঁ, এর তো মানে পুরো লেভেলটাই আলাদা। তোমার? আমার নর্মালি হয় না, কারণ আমি দুটো টাইম নিই, একটা কল টাইম, আর একটা হচ্ছে মানে আগে কল টাইম মানে ছিল ফ্লোর টাইম। আচ্ছা। মানে ডিরেক্টররা বলতেন যে তোমাকে 10টায় ফ্লোরে লাগবে, তোমার রেডি হতে যতক্ষণ লাগবে সেটা তুমি প্রোডাকশনের সঙ্গে কি মেকআপ টিম, ড্রেস টিমের সঙ্গে কথা বলে তুমি আসো। আমি সেটা করি, আমি ফ্লোর টাইম নিই। কল টাইম একটা থাকে, তো ফ্লোর টাইম নিই। তো আমার নর্মালি ফলে ফ্লোর টাইমটা ক্রস করে। আর জানে যে আমার সাজতে তো বেশিক্ষণ লাগবে না, আমি সেই বুঝে আসবো। ছেলেদের খুবই সুবিধে আছে এটা। আমার এত কিছু ধরাছোড়ো পড়তে পড়তে 1-1.5 ঘন্টা লেগে যায়। স্বাভাবিক। আচ্ছা, একদম লাস্ট প্রশ্ন। ধরো আসছো, জ্যামে আটকে আছো, যেহেতু বললে সিগনালে গাড়ি দাঁড়ায়, সেই সময়টা কি করা হয়? বেশিরভাগ ধরো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সিগনালে, যে কাজটা তুমি সবসময়
সময় করো? আমি আমি মানে গাড়িতে উঠেই একটা সিনেমা চালিয়ে দিই। আমার সাউথ ইন্ডিয়ান মুভি ভীষণ পছন্দ, কারণ ওটা দেখতে গেলে না খুব একটা ব্রেন লাগে না, আর ভীষণ মজার, ভীষণ মাইন্ড ব্লো হয়ে যায়। তো সকালবেলা আমি ওটা চালিয়ে দিই, দেখতে দেখতে চলে আসি। কখন কোথায় জ্যাম হলো আমি বুঝতেই পারি না। হ্যাঁ, যখন খুব দেরি হয়ে যায়, হয়তো 5-10 মিনিট দেরি হয়ে গেছে, প্রোডাকশন থেকে ফোন যায়, তখন আমি ঘড়িটা দেখি কটা বাজে, তার আগে না। তার আগে কোনো চিন্তাই নেই। আপনি বরঞ্চ আরেকবার বলে দিন, আমি যে সমস্ত সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখি যেগুলোতে ব্রেন লাগে না সেগুলো বেশি না না, ফোকাস করি। আরো না না, সাউথ ইন্ডিয়ান মুভিতে ছবি আছে প্রচুর- তো প্রচুর ব্রেন লাগে। প্রচুর ব্রেন লাগে এবং খুব ভালো ভালো কন্টেন্ট আছে। আমি সাউথ ইন্ডিয়ার সিনেমার ফ্যান, ভীষণ ভালো ভালো কন্টেন্ট থাকে, কিন্তু আমি আসার সময় সেই সিনেমাগুলো দেখি যেখানে ব্রেন লাগে না। কাজে লাগে না, একদম অসাধারণ। সকালবেলা অত ব্রেন কাজ করে না আমার, অ্যান্টেনা কাজ করতে একটু টাইম লাগে। টাইম লাগে, টাইম। হ্যাঁ, আমি তো নিজে ড্রাইভ করি, তার ফলে আমার নর্মালি অন্য কিছু করি না। তবে আমি যখন কাজ শেখা শুরু করি তখন তো গাড়ি ছিল না, ধীরে ধীরে যখন হলো তখন আমি যেটা করতাম, ধরুন যেখানে যাচ্ছি সেই আগের দিন যে সিনগুলো করেছি, এটা আমাদের যখন শেখানো হতো তখনও এটা হতো, তুমি যে সিনগুলো করে গেছো তুমি বাড়িতে গিয়ে সেই ডায়লগুলো আবার বলতে তো না গাড়িতেও আমি আর ওটা একটা অভ্যেস রয়ে গেছে। আমি যখন আপনার ধরুন টুকটাক একটু এক্সারসাইজ করি তখন আমি সেটাই করি, যে ডায়লগ বলা, আগের দিন যে সিনগুলো করেছি যে করতে করতে কি হয়, ওই যে তুমি যে চরিত্রটা করছো, আগে তো মানে ধরুন এখন কন্ট্রাক্ট হয়েছে, একজন একটা সিরিয়ালই করে, আগে তো আমরা 5-6টা করে সিরিয়াল করেছি, এটা না। তো তখন ওই সিরিয়াল যেখানে তুমি যাচ্ছ, যদি তার সিন তুমি আওড়াতে থাকো তাহলে ওই ক্যারেক্টারটার মধ্যে তুমি বসবে। তো তার একটু আধটু অভ্যেস এখনো ছিটেফোঁটা রয়ে গেছে, তো সেটাই চলে মোটামুটি। এটা একটা নতুন জিনিস জানলাম, শিখলাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমারও প্রাপ্য, যেহেতু আমি প্রশ্নটা করেছি, তাই তো? থ্যাংক ইউ বলুন। থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। সত্যি এটা আমি কখনো করিনি, না, এটা খুব ভালো। এটা খুব দামি একটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। শেষে দর্শকদের উদ্দেশ্যে বলো। বলুন। আপনি বলুন। না না আপনি বলুন। না না, এখন এটা আপনি আপনি উমাতে আমার থেকে সিনিয়র, আপনি বলুন। আরে ঠিক আছে, তো আপনি অভিনয় আমার থেকে সিনিয়র। না না আপনি বলুন না। কি সুন্দর বর এগিয়ে দিচ্ছে বউকে, এটা ধরে নাও। সো এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ আপডেটস পেতে আপনারা প্লিজ দেখতে থাকুন টলিফ্যাক্টস, এবং আমাদের সঙ্গে থাকুন, উমা ধারাবাহিকের পাশে থাকুন। উমাকে প্রচুর 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 সাপোর্ট করুন, আমাদের দুজনকে প্রচুর 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 ভালোবাসা দিন, কারণ আমরা আবার নতুনভাবে আপনাদের সামনে আসছি। আর প্রত্যেক দিন দেখতে থাকুন উমা, সন্ধ্যে 7টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। এবং আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে, নতুন করে বলার কিছু নেই, কারণ আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এদের সঙ্গে আড্ডা দিতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।